আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে একটা ভিডিও। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা, এবং বিস্তারিত কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে বিষয় হচ্ছে যে পুলিশকে নিয়ে, যে পুলিশে যখন জামাত ইসলাম হেফাজত ইসলামকে শাপলা চত্বরে যখন রাত্রেবেলা নির্ভুতভাবে হত্যা করে, গুলি মারে এবং লাঠিপেটা করে অনেক অনেক মুসল্লিদেরকে মারছে, হেফাজত ইসলামের মৌলবীদেরকে মারছে পুলিশে। তখন কিন্তু পুলিশে বলে নাই যে আমরা তাদেরকে গুলি করতে পারবো না, এবং যদি আমাদের উপরে অর্পিত দায়িত্ব দেয় গুলি করার দায়িত্ব, তাহলে আমরা চাকরিচ্যুত করব বা আমরা চাকরি ছেড়ে দেব। তখন কিন্তু এই কথাগুলো বলে নাই, তারা কিন্তু এইরকম কোনো পদক্ষেপই নেয় নাই। তখন তাদের অনেক আনন্দ লাগছে, জানেন, হেফাজত ইসলামকে যখন গুলি করে মারছে বা লাঠি পেটে করে মারছে মৌলবীদেরকে, তখন অনেক মজা করে মারছে তারা। এমনকি ছাত্র আন্দোলনের যে বিষয়টি, সেই সময় তারা অনেক আনন্দ সহিত ছাত্রদেরকে গুলি করতেছে। আর এখন ছাত্র আন্দোলন যখন বিজয় হয়েছে, দেশ যখন আবার নতুন করে স্বাধীন হয়েছে, তো এখন কি করতেছে তারা? এখন বলতেছে আমাদের মানুষকে অনেক অনেক পুলিশকে পিটিয়ে হত্যা করছে, অনেক আমার সহযোদ্ধাদেরকে মারছে। আর ভাই, তোমার সহযোদ্ধারা মারছে, তোমার যে মারে না, এটা তো বড় কথা। তুমি কিভাবে যাও ছাত্রদের সামনে গুলি করার জন্য? এখন আসছো 11 দফা দাবি নিয়ে যে দলীয়করণ করা যাবে না পুলিশকে। দলীয়করণ তোমাকে কেউ করতে হবে না, তোমরা তো নিজেরা যাও দলীয়করণ হওয়ার জন্য। এমপি মন্ত্রীদের প্রোটোকলে তোমরা নিজেরা যাও, উদ্যুক্ত হয়ে যাও। কেননা টাকা পাবা, মোটা অঙ্কের টাকা পাবাই। সেই জন্য এখন যে 11 দফা মেনে তারপরে যে প্রধান উপদেষ্টা এবং যত অভ্যন্তরীণ সরকার তারা মেনে নিয়েছে, তো যখন কোনো দল আসবে, তখন পুলিশটা দেখবেন, একটা কথা বাংলা একটা প্রবাদ আছে, কি জানেন? বাংলার প্রবাদ আছে যে কুকুরের লেজ ঘি দিয়ে মাজলেও সোজা হয় না। কখনো পুলিশ এখন হয়তো বলতেছে হয়তো 6 মাস ভালো থাকবে, ভালো দেখাবে, 6 মাস পরে কী করবে? তারা আবার যে আগের রাস্তায় ছিল সেরকমভাবেই হয়ে যাবে। তাদের চেতনা বোধ নাই। যখন অর্ডার দিছিল ছাত্র আন্দোলনদের উপরে এরকমভাবে হত্যা করার জন্য, তখন তারা কেন বলে নাই যে আমরা চাকরি করব না, আমি ছাত্রদের বুকে পুলিশ ফোটাতে পারবো না? কেন তারা বলে নাই যে আমরা চাকরি ছেড়ে দেব? যদি এরকম অর্ডার দেন আমরা চাকরি ছেড়ে দেবো, চাকরি মায় করবো না। এখন বলতেছে আমাদের ভাইদেরকে অনেকগুলো মেরে ফেলছে, অনেকগুলো আহত করে ফেলছে, এখন আমরা চাকরিতে যাব না, এখন আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। তো তোমরা দিয়ে চাকরি হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, তোমরা জনগণের নিরাপত্তা দিছো? দেও নাই। তোমরা অনেক আনন্দ উপভোগ করছো, মানুষ মারতে মারতে তোমরা আনন্দ হয়ে গেছে। এই যে দেখো কতগুলো মারতেছো, এই যে দেখো কমসে কম এখানে 20টি লাশ ফেলে দিয়েছে তোমরা। তখন তো তোমাদের চেতনা বোধ হয় নাই যে আমরা যাব না, আমাদের নিরাপত্তা লাগবে, জনগণের নিরাপত্তা লাগবে, ছাত্রদের নিরাপত্তা লাগবে। এই সমস্ত ভাওতাবাজি চাকরি ফিরে আসার জন্য মনে করছে যে যদি না যায়, আমরা যদি চাকরিতে না যাই, তাহলে আমাদেরকে অবশ্যই বাধ্যতামূলক তারা নিতেই হবে, নইলে দেশ অচল হয়ে যাবে। দেশ তো তোমরাই অচল করে দেও। চিন্তা করে দেখা যায়। তো এটাই আমি বলবো যে পুলিশকে কোনোভাবেই তাদেরকে ছাড়া যাবে না, তাদের কৃতকর্মের ফল তাদেরকে ভোগ করতেই হবে। তারা শাপলা চত্বরে যেভাবে হামলা করেছে এবং হেফাজত ইসলামের উপরে, ঠিক এরকমভাবেই তারা ঝাঁপিয়ে পড়েছে ছাত্রদের আন্দোলনের উপরে। তারা তখন বলে না আমরা চাকরি করবো না, তাদের তখন চেতনা হয় নাই। এরা কুত্তার লেজ কখনোই সোজা হয় না। মনে রাখবেন জনগণ, মনে রাখবেন সব মানুষ, বাংলাদেশের সকল মানুষ, কুত্তার লেজ ঘি দিয়ে মাজলেও সোজা হবে না। তো তাদেরকে দলীয়করণ না করলেও তারা জনগণের থেকে কীভাবে যে হাতিয়ে টাকা পয়সা নিবে, সেটা আপনারা এখনও উপলব্ধি করতে পারছেন না। এই যে এখন দেখুন একটা মৌলবী বাচ্চাকে, একটা পাঞ্জাবি পরে একটা লোককে ধরে তারা দূর থেকে গুলি করে মারছে। দেখুন কতক্ষণ ফিটি দিয়েছে, সে যখন দৌড় দিছে পালানোর জানার ভয়ে, ওই যে দেখুন এখানে লাশ, ওই যে সাদা দেখা যাচ্ছে, আমি একটু জুম করার চেষ্টা করতেছি। তো এটাই আজকে বলবো, আসলে
পুলিশের কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে এবং তাদেরকে এরকমভাবেই তৈরি করতে হবে যেন পরবর্তী কোনো সাধারণ জনগণের উপর যেন যে নির্যাতন না। তাদেরকে গুলি করে হত্যা করো, তখন কেন বলে না যে আমরা পারবো না ছাত্রদের পক্ষে গুলি করার জন্য, আমরা পারবো না ছাত্রদের পিছনে দাঙ্গা করার জন্য, আমরা পারবো না লাঠি পেটা করার জন্য, আমরা চাকরি ছেড়ে দেব, তখন বলে না কেন? তখন যদি বলতো তাহলে এই পরিস্থিতি সমস্যা হতো না। তো যতই বলেন কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না, পুলিশের সোজা হবে না আমি মনে করি। দেখা যাক, এখন 6 মাস পরেই বোঝা যাবে, যখন নির্বাচন আসবে, যখন দলীয় মানুষ আসবে, দলীয়ভাবে যখন কার্যক্রম শুরু হবে, সরকার যখন নতুন গঠন করা হবে, তখন বোঝা যাবে যে কি পুলিশ আসলেই সত্যিকারে শুধরিয়ে গেছে নাকি সে আগের ক্ষমতায় আরও অধিক শক্তিশালী হয়ে তাদেরকে মানুষের উপরে মামলা চালাবে, হত্যা করবে, তখন বোঝা যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, যদিও তাদেরকে নিরপেক্ষ করা হয়, যদি কোনো এমপি মন্ত্রী ছাড়া বা দলীয়করণ না করা হয়, তাহলে কি হবে জানেন? সাধারণ পাবলিক যেমন থানাতে গ্রাম বাংলাতে যেমন থানাগুলোতে আছে, থানাগুলোতে যখন কোনো একটা মামলা করতে যাবে, তখন তদারকি পুলিশের তদারকি করার জন্য কেউ উপরে কেউ থাকবে না বলে তার জনগণকে যেরকমভাবে শোষণ করবে, সেটা আমি একটা বাস্তব প্রমাণ দেব আপনাদেরকে। তারা সম্পূর্ণভাবে দেখবেন তো, একটা মামলা করতে গেলে ন্যায্য বিচার পেতে গেলে বাংলাদেশের মানুষ হয়ে, বাংলাদেশের নাগরিক বলে তারা যাবে পুলিশের কাছে যে আমাদের ন্যায্য বিচারটা চাই। কিন্তু তাদেরকে এমনভাবে শোষণ করবে পুলিশে, তখন দেখবেন তার ভিটা মাটি বিক্রি করেও পুলিশের টাকা দিয়ে তারা শোধ করতে পারবে। তো এটা হচ্ছে পুলিশের অবস্থা। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে হেফাজত ইসলামকে কিভাবে হত্যা করছে। দেখুন, রাত্রে অন্ধকারে যখন শাপলা চত্বরে মুসল্লিরা আন্দোলনে অংশগ্রহণ করতে আসছিল, তাদের দাবি জানাতে আসছিল, তখন চতুর্দিকে মানে শাপলা চত্বরের চতুর রাস্তা, মানে যেদিকে 4 রাস্তা হয়, সেই 4 রাস্তা ধরে পুলিশ আসতে থাকে এবং এসে তাদেরকে যেন পালাতে না পারে তারা এরকমভাবে অবস্থান নেয় পুলিশেরা। দেখুন, এখন সব মুসল্লিরা পালানোর চেষ্টা করতেছে, কিন্তু তারা পালাতে পারতেছে না। এই যে দেখুন, দৌড়ে দৌড়ে তাদেরকে গুলি করে তাদেরকে হত্যা করবে। এই যে গণহত্যা, শেখ হাসিনার আমলে আমরা কয়েকটি গণহত্যা দেখলাম, তবে সবচেয়ে সূর্যস্থানে যে 3টি গণহত্যা, একটি হচ্ছে হেফাজত ইসলামের উপরে, দ্বিতীয়টি হচ্ছে পিলকানার হত্যাকাণ্ড। দেখুন, এটাকে গুলি করছে, দেখুন সেই লোকটি যেতেই পারতেছে না, পিলকানার হত্যাকাণ্ড। তৃতীয়ত হচ্ছে ছাত্র আন্দোলনের উপরে, বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে হত্যা। এটি হচ্ছে শেখ হাসিনার আমলে এই 3টি গণহত্যাই হচ্ছে সর্বোচ্চ এবং সবগুলা। আমি চাই প্রত্যেকটি থানাতে এরকম 10টি 15টি করে শেখ হাসিনার নামে এবং শেখ হাসিনার দলের উপরে মামলা করার জন্য, এটা মামলাগুলো নেওয়ার জন্য যে কোনো সাধারণ পাবলিক সেই মামলাগুলো করতে পারবে, এটার অধিকার আমরা চাই। আমি কোনো হেফাজত ইসলামের পক্ষে না, আমি কোনো দলীয় না, আমি কোনো বিএনপি না, আমি কোনো জামাত ইসলাম না, আমি একজন সাধারণ মানুষ, আমি বাংলাদেশের নাগরিক। এই যে দেখুন কীভাবে গুলি করতেছে, তারা যেন পাখি মারতেছে, পাখি। তখন তাদের কত উৎসাহ ছিল যে গুলি মারার জন্য, তাদের উৎসাহগুলো দেখলে আপনারা বেকুব হয়ে যাবে না। এখন তারা কি বলতেছে, 11 দফা মেনে নিয়ে, হ্যাঁ মেনে নিয়েছে, কি করবে এখন, দেশ অচল। কিন্তু এগুলো মাথায় রেখে তাদেরকে 11 দফা দেওয়া উচিত ছিল। তো আমি যে বলি যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, এটা আসলে বাস্তব কথা। আমি পুলিশের বিরুদ্ধে না, কিন্তু অসৎ পুলিশ আমরা চাই না, অসৎ বাহিনী আমরা চাই না। অসৎ বাহিনী থেকে আমাদেরকে বিতাড়িত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক, বাংলাদেশের মানুষ সুন্দর সুষ্ঠুভাবে থাকতে পারে, এটি আমাদের কাম্য। সর্বস্তরের জনগণ দেখুন কীভাবে বোমা মারতেছে। তারপরে ছাত্র আন্দোলনের মধ্যে তারা কিভাবে হত্যা করছে এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখবেন। তবে আমি মনে করি না যে বাংলাদেশ পুলিশ শুধরে যাবে, কারণ এখনও কিছু যে এমন সাপের ছোবল দিলে ওজা যদি ওজা ঝাড়লেও কিছুটা বিষ থেকে যায়। দেখা গেছে আপনার 5 বছর 10 বছর পর্যন্ত এই পাড়া অবশ হয়ে থাকে। তো এটা একটা বিষের ধরনের সাপের মতোই তারা, আমি বলবো
এই দিক দিয়ে আপনারা প্রধান উপদেষ্টা এবং যারা অভ্যন্তরীণ সরকারের উপদেষ্টা আছেন অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, সংস্কার করুন, সংবিধান সংস্কার করুন। এবং সংবিধান চাই কোনো দলীয় মানুষ কোনো সরকার গঠন করার পরে সেই সংবিধানকে সংশোধন পুনরায় তারা বাতিল করতে পারবে না এবং এটাকে পরিবর্তন করতে পারবে না। এরকমভাবে আমি ইন্টারন্যাশনালভাবে সংবিধান চাই। আমার মতে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে একটা সংবিধান হবে আন্তর্জাতিকভাবে, যেটা কোনো সরকারি গঠন করার পরে এই সংবিধান পরিবর্তন করতে পারবে না, তার চেঞ্জ করতে পারবে না। তাদের সুবিধার জন্য তারা কোনো সংবিধানকে তারা যেন নস্যাৎ না করতে পারে, এরকমভাবে সংবিধান বানাতে হবে। আর বাংলাদেশের বিচার বিভাগটাকে সঠিকভাবে একদম আমি যেটা বলবো বাংলার বিচার বিভাগকে এবং পুলিশকে একদম নিখুঁতভাবে গড়ে তুলতে হবে। আর যদি না পারে, আর যদি এরকম না হয়, বিচার বিভাগ যদি সঠিকভাবে না হয়, তাহলে গণতান্ত্রিক দেশে কোনো সময় গণতন্ত্র আসবে না। সরকার আসবে, লুটপাট হবে, খাবে। আরেকটা বিষয় আমি বলে দিতে চাই, যারা সরকার গঠন করার পরে 5 বছর পরে আবার যখন নির্বাচন আসবে, তখন বাংলাদেশের ব্যাংকে এবং বিভিন্ন বিশ্বের ব্যাংকে কোন কোন খাতে কত টাকা ঋণ আছে, এই টাকা ঋণ শোধ করে তারপরে তারা নির্বাচন করতে হবে। পুনরায় যখন তারা নির্বাচন করতে আসবে, তখন তাদেরকে এই ঋণগুলো শোধ করতে হবে, বলতে হবে এই ঋণগুলো শোধ করো। আর যদি শোধ না করতে পারে, তাহলে তাদেরকে এই নির্বাচন থেকে অব্যাহতি দেওয়া হবে, যে তারা নির্বাচন করতে পারবে না। কারণ একজন নির্বাচন করে জয়ী হয়ে তারা টাকা পয়সা খেয়ে বাংলাদেশটাকে একবার ঋণের তলে ঢুকিয়ে দিবে। তারপরে আবার কি করবে, আবার পুনরায় আবার নির্বাচন করবে, আবার আসবে, আবার খাবে। এটা কোনো চলতে পারে না। বাংলাদেশ অর্থের নীতি দুর্বল কেন? এই সেক্টরগুলোর কারণে। উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো কি করে জানেন? যদি আপনার কোনো সরকার তাদের কোনো ঋণ থাকে, তাহলে ওই সরকারই তার দায়ী এই ঋণ শোধ করার কীভাবে যায়। তাহলে আমিও চাই যে বাংলাদেশের এরকমভাবেই সংবিধান করা হোক, যেন ওই যে সরকারি আসুক না কেন, ঋণ করলো, ওই চীন থেকে ঋণ করলো, রাশিয়ার থেকে ঋণ করলো, চীন থেকে আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে, বিভিন্ন দেশের থেকে ঋণ করে তারা এগুলা বাংলাদেশ ব্যাংক খালি করে দিবে। পরবর্তী সরকার আসলে বলবে আমার এই জায়গায় ঋণ, ওই জায়গায় ঋণ, এত টাকা গেছে পাওয়ায়। এইগুলো বিষয় যে লক্ষ্য রেখে আপনারা সংবিধান সংশোধন করুন। আমরা চাই সংবিধান সংস্কারের জন্য এবং সংশোধনের জন্য। তো এই ভিডিওটা আসলে আমি পুলিশ ভাইদের বিরুদ্ধে নয়, কিন্তু আমি বলতে চাই যে এমন পরিস্থিতির জন্য আবার দ্বিতীয়বার না আসে, সাধারণ জনগণ যেন না মরে, সাধারণ জনগণের ছাত্রছাত্রী যেন না মরে, সাধারণ জনগণ যেন ন্যায় বিচার পায়। এটা আমি চাই, আমার অধিকার, এটা আমার অধিকার। আমি বাংলাদেশি, আমার ন্যায্য পাওনা অধিকার। আমি জবাবদিহি চাইতে পাবো। আমার কোনো অন্যায় হলে আমি এটার জবাব চাইব, এটাকে আমার অধিকার দিতে হবে জবাব চাওয়ার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আরও কিছু বার্তা, আমাদের দাবি, এটা শুনবো, জানাবো কী করলে বাংলাদেশ ভালো চলবে, উন্নত হবে। এই বিষয়ে দাবিগুলো আপনারা জড়ো তুলবেন এবং সাবস্ক্রাইব করে সবার কাছে এবং শেয়ার করে সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, যেন এই দাবিগুলো আমাদের উদ্ধার হয়।